আসসালামু আলাইকুম আমার ছোট্ট ভাই বোনেরা। আজকে তোমাদেরকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টি খুব সুন্দরভাবে আমি শিখিয়ে দিব। তো চলো শুরু করি। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীব ও পরিবেশ। প্রথম অধ্যায় জীব ও পরিবেশ। চলো আমরা রিডিংটি পড়ে দেখি কি বলছে। পরিবেশে জীব। আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও জীব, ঘটেছে নানা ঘটনা, সব কিছু মিলিয়ে আমাদের পরিবেশ। তো এখান থেকে কিন্তু আমরা একটা প্রশ্ন পেয়ে গেছি। যদি আমাদেরকে প্রশ্ন করা হয় পরিবেশ কী, তবে আমরা কি বলবো? আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও জীব, ঘটেছে নানা ঘটনা, সব কিছু মিলেই আমাদের পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশ। বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে। এই অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানব। তো দেখো দুইটা ছবি দিয়েছে এখানে, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর এই সাইডে আছে মানুষের তৈরি পরিবেশ। তো প্রাকৃতিক পরিবেশ বলতে বোঝানো হয়েছে যে গাছপালা, পশু পাখি, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর এই সাইডে দেখো দালান কোঠা আছে, এগুলো হচ্ছে মানুষের তৈরি। মানুষের তৈরি যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। এক নম্বরে কি বলা হয়েছে দেখো, বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন। প্রশ্ন, বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন? একটা জীব, জীব মানে কি? পশু পাখি, মানুষ, এরা হচ্ছে জীব যারা চলাফেরা করতে পারে। তো তাদের কি প্রয়োজন? গাছপালা, খাদ্য, গাছপালা, এগুলো তাদের কি প্রয়োজন, খাবারের প্রয়োজন, সেটা হচ্ছে প্রাকৃতিক। তো সুন্দর করে এটা সাজিয়ে লিখবে তোমরা, বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন। ঠিক আছে, এবার দেখো কি বলছে, জীবের যা প্রয়োজন। কি করতে হবে? এক নম্বরে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন। তো এই ছকটা তোমরা খাতায় এভাবে তৈরি করে 1, 2, 3 এই 3টা পয়েন্টে লিখবা কি কি প্রয়োজন বেঁচে থাকার জন্য। 2 নম্বরে বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি। তো তোমরা সবাই মিলে একটা তালিকা তৈরি করো। 3 নম্বরে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমরা সবাই মিলে তোমরা যে তালিকাটা তৈরি করলো সেটা নিয়ে আলোচনা করবে। দেখো এখানে বইয়ে দেওয়া আছে একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা কি বলছে, আমি হাত দিয়ে নাক ও মুখ বন্ধ করলে শ্বাস নিতে পারি না। মেয়েটি কি বলেছে, পিপাসা পেলে আমি পানি পান করি। তো এরা নিজেদের ভিতরে বলছে, কথা বলছে, তারা আলোচনা করছে। তো তোমরা ওইভাবে আলোচনা করো। আচ্ছা, এরপরে দেখো কি বলা হয়েছে, এই গল্পের সারসংক্ষেপটা। বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। খাদ্য, প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এই খাদ্য তারা পরিবেশের উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে পেয়ে থাকে। তাহলে খাদ্য তারা কোথা থেকে পায়? উদ্ভিদ এবং প্রাণী থেকে। উদ্ভিদেরও শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন, তবে এরা প্রাণীর মতো করে খাদ্য গ্রহণ করে না। উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তো যদি তোমাকে প্রশ্ন করা হয় উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে, তুমি কি বলবে? উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। এরপর দেখো কি বলা হয়েছে, আবাসস্থল ও আশ্রয়স্থল। সকল জীবের আবাসস্থল প্রয়োজন।
উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল। তোমাদের একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আবাসস্থল কাকে বলে, তো তখন তোমরা এটা মুখস্থ করবে, মুখস্থ করে লিখে ফেলবে। প্রাণীর আশ্রয়স্থলও প্রয়োজন। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আশ্রয়স্থল কী, তো এটাও তোমাদের মুখস্থ করতে হবে। আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া যেমন ঝড় বাদল থেকে রক্ষা করে। কোনো কোনো প্রাণী যেমন পাখি আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে। এই দেখো এদিকে ছবি দিয়েছে, আশ্রয়ের জন্য পাখি গাছে বাসা তৈরি করে, দেখেছো? এটা হচ্ছে কাক, এটা বাসা তৈরি করছে, এখানে তার আশ্রয়স্থল। এরপর দেখো কি আছে, পানি। পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। আমি পারবো না। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে। প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে। আবার অনেক উদ্ভিদ ও প্রাণী পানিতেই বাস করে। এই দেখো এদিকে একটা ছবি দিয়েছে, অনেক জীব পানিতে বাস করে। এই দেখো চিংড়ি পোকা, চিংড়ি কিন্তু মাছ নয়, এটা হচ্ছে একটা পোকা, কিন্তু আমরা এটাকে মাছই বলি। এদিকে দেখো মাছ। আপু আমি জানি তো এটা পোকা। অনেক জীব পানিতে বাস করে। এরপর দেখো বায়ু। জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এটা তোমাদের প্রশ্ন হতে পারে, পরীক্ষায় আসতে পারে প্রশ্নটা। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কোনটি গ্রহণ করে এবং কোনটি ত্যাগ করে? তো তোমরা কি বলবে? উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর ত্যাগ করে কোনটি? অক্সিজেন। প্রাণী ও উদ্ভিদ উভয়ই বায়ু থেকে শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করে এবং প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকে পেয়ে থাকে। কার্বন ডাই অক্সাইড। জীবের জন্য বায়ু গুরুত্বপূর্ণ। এই দেখো এদিকে একটা ছবি দেয়া আছে। তো চলো পরের পৃষ্ঠায় দেখি কি বলা হয়েছে। 2 নম্বরে দেখো কি বলছে, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন। প্রশ্ন হচ্ছে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কী কী প্রয়োজন, এটা তোমরা খাতায় সবাই লিখো। কাজ, উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান। কি করতে হবে? 1 নম্বরে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। এই ছকটা তোমরা খাতায় তৈরি করবে। টব, উপাদান, পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য। 1 নম্বরে সূর্যের আলো ও পানি থাকবে, এটা পর্যবেক্ষণ করবে, সেটা কি লক্ষ্য করলে সেটা তোমরা খাতায় লিখবে। 2 নম্বরে সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে। 3 নম্বরে সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না। এবার দেখো 2 নম্বরে কি বলেছে, ছোলার চারাগাছ সহ 3টি টব তৈরি করি। 3 নম্বরে নিচে দেখানো চিত্রের মতো করে টব 3টি সাজাই। টব 1 এবং টব 3 সূর্যের আলোতে রাখি। টব 2 কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের সাহায্যে ঢেকে দিই। এই যে দেখো টব 1-এ পানি আছে, পানি দিচ্ছে, কিভাবে আছে এইভাবে তোমরা সাজাবে। টব 2, টব 3, এটা হচ্ছে মোটা কাগজের বাক্স, সূর্য কিন্তু থাকবে, সূর্যের আলোতে রাখতে হবে। 4 নম্বরে দেখো কি বলা হয়েছে, টব 1 এবং টব 2-এ প্রতিদিন পানি দেব, টব 3-এ পানি দেব না। 5 নম্বরে কয়েক সপ্তাহ পর 3টি টবের চারাগাছের বৃদ্ধির তুলনা করি। 6 নম্বর পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য ছকে লিখি। 7 নম্বর কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি।
আচ্ছা, এটা তোমাদের বাসায় তোমরা এটা করবে। প্রথমে 3টি টব নেবে, একটা টবে একটা গাছ লাগাবে, সেই গাছে প্রতিদিন 7 দিন পানি দিবে। এটা কিন্তু সূর্যের আলোতে রাখতে হবে, নয়তো গাছ মারা যাবে। টব 2, এটা একটা বাক্সের ভেতরে রাখবে অথবা কাগজের তৈরি, সেটা একটু ফাঁকা রাখবে যেখান দিয়ে পানি ঢোকাবে, এবং প্রতিদিন এটা এমনিই রাখবে কিন্তু পানি দেবে না। দেখবে এই 3টার পার্থক্য কী হলো 7 দিন পরে সে আমাকে জানাবে, ঠিক আছে? ফলাফল এটা তোমরা কিন্তু বাড়িতে সবাই করবে, ঠিক আছে? তো দেখো ফলাফলটা কি দাঁড়ায় সেটা এখন দেখি। টব উপাদান পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য। 1 নম্বর, সূর্যের আলো ও পানি থাকবে, চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর, সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে, চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না, কাণ্ড ও পাতার রং হলুদ হয়েছে। 3 নম্বরে, সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না, চারাটি শুকিয়ে গেছে বা মরে গেছে। তো আমরা যেটা দেখেছিলাম, একমাত্র এই গাছটা কিন্তু ঠিকভাবে বাঁচবে, আর এখানে আলোর অভাবে গাছটি মারা যাবে। আর এই গাছে পানি না দেওয়া হলে এই গাছটি শুকিয়ে যাবে, শুকিয়ে মারা যাবে। তো গাছ বললে সবসময় এভাবে রাখতে হবে, ঠিক আছে? সূর্যের আলো বাহিরে রাখতে হবে, তাহলে গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এবার দেখো আলোচনা। পর্যবেক্ষণ ফলাফলের ভিত্তিতে সহপাঠীদের সাথে নিচের বিষয়গুলো আলোচনা করি। টব 1 এবং টব 2 এর মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য রয়েছে এটা তোমরা লিখবে। টব 1 এবং টব 2 এর মধ্যে কোনটিতে ছোলার চারা ভালো বৃদ্ধি পেয়েছে এবং কেন? 3 নম্বরে, টব 1 এবং টব 3 এর মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য রয়েছে? 4, টব 1 এবং টব 3 এর মধ্যে কোনটিতে ছোলার চারা ভালো বৃদ্ধি পেয়েছে এবং কেন? 5 নম্বর, উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী উপাদান প্রয়োজন? 7 দিন পর এটা 7 দিন করে তারপরে তোমরা পর্যবেক্ষণ করবে, তারপর তোমরা সবাই মিলে আলোচনা করে এই 5টা পয়েন্ট লিখে আমাকে দেখাবে, ঠিক আছে? সারসংক্ষেপ। সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে তার প্রয়োজনীয় খাদ্য তৈরি করে। উদ্ভিদের খাদ্য মূলত শর্করা। অধিকাংশ খাদ্য উদ্ভিদের পাতায় তৈরি হয়। খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় পানি উদ্ভিদ মূল দিয়ে মাটি থেকে শোষণ করে, অন্যদিকে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এই প্রক্রিয়ায় উৎপাদিত অক্সিজেন উদ্ভিদ বায়ুমণ্ডলে নির্গত করে। উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজের তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেখবে এসেও গেছে। এটা খুব ভালোভাবে পড়বে, মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। এই দেখো একটা উদ্ভিদের খাদ্য তৈরি, কীভাবে না খাদ্য তৈরি করে সেটা সুন্দরভাবে চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। দেখো সূর্যলোক, অক্সিজেন কোথা থেকে আসে ইতিমধ্যে তোমরা জেনেই গেছো। এদিকে কার্বন ডাই অক্সাইড, উদ্ভিদ থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। আর এই যে আমরা মানুষ, কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, আর এই গাছপালা অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এই যে মাটি থেকে পানি শোষণ করছে গাছ, আর এইভাবেই কিন্তু এটি বেঁচে আছে, খাদ্য তৈরি করে, ঠিক আছে?
এরপর দেখো 2 নম্বরে খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর ওপর মানুষের নির্ভরশীলতা। বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য প্রয়োজন। মানুষ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। প্রশ্ন, খাদ্যের জন্য মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর ওপর নির্ভরশীল? এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? এই দেখো এখানে কি কি বলা হয়েছে। আমাদের খাদ্যের উৎস, তো আমরা কিন্তু বিভিন্ন উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করি, আবার পানি থেকেও খাদ্য গ্রহণ করি। তো এটা তোমরা ছকের মাধ্যমে এটা পূরণ করবে। দেখো এখানে টেবিলে অনেকগুলো খাবার রাখা হয়েছে, তো তোমরা এটা দেখে পূরণ করতে পারো, আবার নিজেদের মধ্যে আলোচনা করবে। উদ্ভিদ খাদ্য, প্রাণীজ খাদ্য, এটা তোমরা ছকের ভিতরে লিখবে, ঠিক আছে? এভাবে এটা করে ফেলবে। সারসংক্ষেপ, মানুষ তার দেহের প্রয়োজনীয় শক্তি লাভের জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। খাদ্যের জন্য মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশের উপর নির্ভরশীল। তোমরা এটা মনোযোগ সহকারে শোনো, আমি তোমাদেরকে কিন্তু প্রশ্ন করব। খাদ্যের মাধ্যমে শক্তি প্রবাহ। বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য সকল জীবের শক্তি প্রয়োজন। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে নিজের খাদ্য নিজেই তৈরি করে। এই খাদ্য উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি যোগায়। উদ্ভিদ সূর্যের আলো থেকেই এই শক্তি পেয়ে থাকে। প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বেঁচে থাকার জন্য তাদের অবশ্যই উদ্ভিদ বা অন্য কোনো প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করতে হয়। এভাবে খাদ্যের মাধ্যমে শক্তি প্রবাহিত হয়। শক্তির প্রধান উৎস সূর্য। এটা প্রশ্ন পরীক্ষায় বেশিরভাগই এসে থাকে। শক্তির প্রধান উৎস কি? শক্তির প্রধান উৎস সূর্য। নিজে নিজে খাদ্য তৈরির সময় এই শক্তি উদ্ভিদ দেহে প্রবাহিত হয়। এরপর প্রাণী, উদ্ভিদ বা উদ্ভিজ্জ উপাদান খাদ্য হিসেবে গ্রহণ করলে শক্তি প্রবাহ হয়ে পরিবাহিত সঞ্চিত হয়। এই দেখো একটা চিত্র দেওয়া আছে, সূর্য থেকে জীবের শক্তি প্রবাহ। দেখো একে অপরের উপর নির্ভরশীল। খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো চলো পরের পাতায় দেখি কি বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে পরিবেশের পরিবর্তন। প্রশ্ন, কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয়? এটা তোমরা সবাই খাতায় লিখবে। উন্নয়নের পূর্বে, উন্নয়নের পরে, এটা তোমরা নিজেরা করবা, এটা আমি বলে দিব না, ঠিক আছে? আলোচনা হলো কি, উপরের তৈরি করা ছকের আলোকে নিচের বিষয়গুলো চিন্তা করি। 1 নম্বর, পরিবেশ পরিবর্তনে কার ভূমিকা সবচেয়ে বেশি? 2 নম্বর, তারা কেন পরিবেশের পরিবর্তন করছে? এটা তোমরা খাতায় লিখো। এরপর দেখো সারসংক্ষেপে কি বলা হয়েছে। পরিবেশ পরিবর্তনের কারণসমূহ। প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের নানা কর্মকাণ্ডের কারণে পরিবেশের স্বাভাবিক অবস্থার পরিবর্তন হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, ঝড়, ভূমিকম্পের কারণে পরিবেশের পরিবর্তন ঘটে। মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কেটে চলছে। এছাড়াও বিল, ঝিল, হাওর ভরাট করে ও হাওরে অপরিকল্পিত রাস্তা, বাঁধ নির্মাণ, আবার শস্য উৎপাদন, খামার তৈরি এবং বাড়িঘর, রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি নষ্ট করছে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করতেও মানুষ পরিবেশের পরিবর্তন করছে। এদিকে দেখো একটা চিত্র আছে, মানুষ বনের গাছ কেটে রাস্তা তৈরি করে। দেখো আরও 2টা চিত্র, জ্বালানি কাঠ সংগ্রহ এবং আসবাবপত্রের জন্য গাছ কাটা হচ্ছে। ঝড় পরিবেশের পরিবর্তন করে।
এরপর দেখো পরিবেশ পরিবর্তনের প্রভাব। পরিবেশের নানাবিধ পরিবর্তনের ফলে বিভিন্ন পরিবর্তন দেখা যায়। সার্বিকভাবে এই সকল পরিবর্তনের ফলে জলবায়ু পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের অন্যতম উদাহরণ তাপমাত্রা বৃদ্ধি। একইভাবে জলবায়ু পরিবর্তনের ফলে অসময়ে বৃষ্টিপাত হ্রাস, খরা, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দেখো বন্যায় কী অবস্থায় হয়েছে। আবার এদিকে দেখো খরা, মাটি শুকিয়ে ফেটে গেছে। তো দেখো এই ছিল আমাদের পুরো অধ্যায়টা। এবার আমরা অধ্যায় পড়ে কী শিখতে পারলাম, এটা হচ্ছে আমাদের অনুশীলনী। দেখো ফার্স্টে আছে 1 নম্বরে শূন্যস্থান পূরণ, 2 নম্বরে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, 3 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন, 4 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন, 5 নম্বরে খাদ্যের মাধ্যমে শক্তি কীভাবে সূর্য থেকে মানুষে আসে তার নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা করো, তীর চিহ্ন ব্যবহার করে শক্তির প্রবাহ দেখাও। তো এইটা তোমাদের কাজ, এটা তোমরা এখন বসে বসে করবে। তোমাদের খাতা দেখব, দেখার পরে আমি বলে দেব কোনটা হয়েছে কোনটা হয়নি। আর তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা কমেন্টে জানাও যদি তোমরা এর উত্তরটি পেতে চাও, তাহলে আমি অবশ্যই এটা নিয়ে একটা ক্লাস করব। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও ভিডিওতে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।